হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে একটু দেখব। তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রিপারেশানে প্রথমেই দেখো যে যখন তুমি কার্বনেট জাতীয় লবণ থেকে কোনো অ্যাসিডের বিক্রিয়া করাবে বা হিট করবে, সেই ক্ষেত্রে তুমি কার্বন ডাইঅক্সাইড পাবেই, এটা আমি আগেই বলেছিলাম। তো যদি তুমি বিক্রিয়াটা দেখো যে Ca2 প্লাস CO3 2 মাইনাস, এখানে 2H প্লাস 2Cl মাইনাস, তো এই Ca2 প্লাস দুটো Cl মাইনাসের সাথে কী করবে CaCl2। তো এই Ca3 2 মাইনাস থেকে তুমি যদি CO2 তৈরি করে একটা অক্সিজেন পড়ে থাকবে, তাহলে ওই একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন মিলে জল তৈরি করবে। আচ্ছা, এরপরে কার্বনেট আর বাইকার্বনেট লবণ থেকে, তাহলে আমি বলেছিলাম যে কার্বনেট বাইকার্বনেটে যাই থাকে না কেন তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই। দেখো সবগুলোতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তো এখানেও তুমি রিয়াকশানগুলো এরকম ভেঙে দেখে নিতে পারো, প্রতিটা রিয়াকশানে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যখন তুমি কার্বনেট বা বাইকার্বনেটকে হিট করবে, সেক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হবে। তো ধরো MgCO3 তুমি হিট করলে CO2টা বেরিয়ে গেল, তাহলে কী পড়ে থাকবে একটা অক্সিজেন, তো একটা অক্সিজেন আর Mg মিলে MgO। সেরকমভাবে প্রতিটা রিয়াকশানই সেম কেস। এরপরে হাইড্রোকার্বনের দহন, তাহলে হাইড্রোকার্বনের তুমি যদি দহন করাও, সব ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডে জল উৎপন্ন করবে, তুমি যে হাইড্রোকার্বনই নাও না কেন। ধরো CH4 এটা মিথেন, এটা হচ্ছে অ্যালকিন, C2H4 এটা ইথিন, এটা হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিন যেটাকেই তুমি অক্সিজেন দিয়ে হিট করাও না কেন, দেখো কার্বন ডাইঅক্সাইডে জল উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এরপরে যতগুলো কার্বন থাকে ঠিক তত সংখ্যক CO2 উৎপন্ন হয়। যেমন এখানে একটা কার্বন আছে, দেখো একটা CO2 হয়েছে, এখানে দুটো কার্বন আছে মানে দুটো CO2 হয়েছে। ওকে, এরপরে চিনি জাতীয় পদার্থের সন্ধান প্রক্রিয়ায়, তাহলে এখানে নেওয়া হয়েছে ধরো গ্লুকোজ। তাহলে গ্লুকোজে যখন তুমি জাইমেজ দেবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবে, সেই ক্ষেত্রে তোমার ইথানল তৈরি হবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। হলো, এরপরে ওয়াটার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাসে মানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ, এটাকে ওয়াটার গ্যাস বলা হয় বা সিনথেটিক গ্যাস বলা হয় বা সিন গ্যাস বলা হয়। তো ওখানে তুমি যদি Fe2O3 আর হিট দিয়ে দাও, সেই ক্ষেত্রে তুমি পেয়ে যাবে CO2। ঠিক আছে, এরপরে এদের ভৌত ধর্ম। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কী হয়, বর্ণহীন, গন্ধহীন, সামান্য অ্যাসিডিক হয়। আচ্ছা, জলে খুব দ্রাব্য, 1 ml জলে 1.7 ml CO2 দ্রবীভূত হয়। অদ্রাহ্য, দহনে সহায়তা করে না, শ্বাসকার্য সহায়তা করে না। ব্যাস। রাসায়নিক ধর্ম, তাহলে কার্বন ডাইঅক্সাইডকে তুমি যদি উচ্চ তাপে রাখো, সেই ক্ষেত্রে এখান থেকে কার্বন আর অক্সিজেন বেরিয়ে যাবে, তাহলে একটা কার্বন আর একটা অক্সিজেন তুমি পাবে। এরপরে যদি H2 আর CO2 মধ্যে বিক্রিয়া করাও, মানে জলের মধ্যে তুমি কার্বন ডাইঅক্সাইড যদি রাখো, সেই ক্ষেত্রে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখো H2O আর CO2, তো তাহলে H2 একটা কার্বন 3টে অক্সিজেন, H2CO3 কার্বনিক অ্যাসিড। এরপর Na2O এর সাথে তুমি যদি CO2 বিক্রিয়া করাও, সোডিয়ামের অক্সাইড, তার সাথে তুমি CO2 বিক্রিয়া করাচ্ছ, তো এখান থেকে কী পাবে Na2, তারপরে একটা কার্বন 3টে অক্সিজেন Na2CO3 বা সোডিয়াম কার্বনেট। CaO এর সাথে যদি CO2 বিক্রিয়া করাও, তাহলে একটা ক্যালসিয়াম, একটা কার্বন 3টে অক্সিজেন CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। বোঝা গেল। এরপরে চুন জলের সাথে বিক্রিয়া, তাহলে যখন চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো ওখানে তুমি CO2 যদি পাঠাও, তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। কীভাবে করবে রিয়াকশানটা, তাহলে এখানে Ca2 প্লাস দুটো হাইড্রোজেন আর দুটো অক্সিজেন, তাহলে এই Ca2 প্লাস এখানে CO2 আছে, একটা অক্সিজেন নিয়ে CO3 2 মাইনাস তৈরি করবে। তো CO3 2 মাইনাস Ca2 প্লাস দুজন মিলে ক্যালসিয়াম কার্বনেট, আর ওখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে জল। তো এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো, এটা হচ্ছে অদ্রাব্য। অদ্রাব্য হওয়ার জন্য জলের মধ্যে ওগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায়, তার জন্য ঘোলা হয়ে যায় চুন জলটা, হয়ে যায়। এরপরে তুমি যদি এই ক্যালসিয়াম কার্বনেটে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পাঠাও, কী উৎপন্ন হয়, ক্যালসিয়াম বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা হচ্ছে দ্রাব্য হওয়ার জন্য আবার চুন জলটা স্বচ্ছ হয়ে যায়। এরপরে ক্ষারের সাথে বিক্রিয়া, তাহলে যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা আম্লিক প্রকৃতি, তার জন্য এই ক্ষারের সাথে বিক্রিয়া করে। তাহলে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, কী উৎপন্ন করবে, তো একটা সোডিয়াম আছে, একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন আছে, 3টে অক্সিজেন আছে, তাহলে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। এখানেও একটা পটাশিয়াম, একটা হাইড্রোজেন,
একটা কার্বন, একটা অক্সিজেন, NaHCO3। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে পারো যে যখন আমরা এলিমেন্টগুলো লিখি তখন যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটা একদম শেষে লিখি। দেখো অক্সিজেন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তারপরে কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপরে সোডিয়াম। সোডিয়ামটা সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক হলো। এরপর ধাতুর সাথে বিক্রিয়া, তাহলে যখন Fe কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে কি উৎপন্ন করবে? Fe2O3 আর কার্বন মনোক্সাইড। তাহলে এই কার্বনটা +4-এ আছে, ও আয়রনটাকে জারিত করলো +3-তে আর নিজে বিজারিত হয়ে গেল +2-তে। এটার ক্ষেত্রেও ZnO উৎপন্ন করবে। তো জিঙ্কটা 0-তে আছে, ZnOতে জিঙ্কটা +2-তে আছে, তো জিঙ্কটাকে 0 থেকে +2-তে জারিত করলো আর নিজে +4 থেকে 0-তে বিজারিত হয়ে গেল। এরপরে NH3-র সাথে বিক্রিয়া, এই রিয়াকশানটা ক্লাস 10-এ ছিল। তো যদি তুমি NH3-র সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করাও তো 2 অণু NH3 নিতে হয়। তো NH3 কীভাবে ভাঙে? একটা হয় NH4, একটা হয় NH2। তাহলে NH4 CO2 মানে COO, NH2 এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, সরি এটা কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট হলো। তাহলে এখান থেকে যখন তুমি হিট করে দেবে জল বেরিয়ে যাবে। জল বেরোবে কী করে? এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে দুটো হাইড্রোজেন, জল বেরিয়ে গেল। তাহলে কি পড়ে থাকবে? NH2CO NH2, যেটাকে আমরা ইউরিয়া বলছি, সংক্ষেপে CO NH2 বলছি। তো C ডাবল বন্ড ও NH2 এটা হচ্ছে তোমার ইউরিয়া। এরপরে শর্করার প্রস্তুতি, এটা আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষের ক্ষেত্রে, যে কার্বন ডাইঅক্সাইড 6 অণু নিতে হয়, 6 অণু জল নিতে হয়, ক্লোরোফিল আর সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ উৎপন্ন হয় আর অক্সিজেন হলো। শনাক্তকরণ, চুলজন পরীক্ষা, আগেই বললাম জ্বলন্ত পাটকাঠি তুমি যদি CO2-র মধ্যে নিয়ে যাও তো পাটকাঠিটা নিমে যায়। কেন? কারণ পাটকাঠিটা CO2 সংস্পর্শে আসছে, CO2 দহনে সহায়তা করে না, ওই জন্য নিভে যায়। ঠিক আছে। এরপরে গঠন, তাহলে CO2 গঠনটা আমরা জানি। তুমি যদি রেজোনেন্স করো এখানে ইলেকট্রন দুটো চলে আসবে, এখান থেকে দুটো ইলেকট্রন উঠে যাবে। তো যেখান থেকে ইলেকট্রন গেলো সেটা পজিটিভ, যেখানে ইলেকট্রন উঠে গেল সেটা নেগেটিভ হলো। বা এরকমও হতে পারতো যে এখান থেকে গেল ইলেকট্রন এখানে উঠে গেল, তার জন্য এটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে যায়। এরপরে এখান থেকে এমসিকিউ জিজ্ঞেস করেছে কার্বোজেন বলতে কী বোঝো? তাহলে 95% অক্সিজেন 5% CO2 এই যে মিক্সচার এটাকে কার্বোজেন বলা হয়। তাহলে 95% অক্সিজেন আর 5% কার্বন ডাইঅক্সাইড এর মিক্সচারটাকে কার্বোজেন বলা হয়। এরপরে অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইজার কীভাবে কাজ করে, তাহলে দেখো এরকম একটা চিত্র তোমাকে দেওয়া আছে। তো এই চিত্রের মধ্যে এই যে পোর্শনটা আছে এখানে তোমার থাকে সোডিয়াম কার্বনেট Na2CO3, আর এরকম একটা অ্যাম্পিউল থাকে যার মধ্যে রাখা থাকে সালফিউরিক অ্যাসিড। এরপর এই যে পিস্টনের মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা যখন তুমি চাপ দেবে এটা ফেটে করে এখান থেকে H2SO4টা বাইরে বেরিয়ে যাবে। তাহলে বাইরে বেরিয়ে গেলেই Na2CO3-র সাথে H2SO4টা সংস্পর্শে আসবে, তারপরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। যেহেতু সোডিয়াম কার্বনেট আছে, অ্যাসিডের সংস্পর্শে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাইঅক্সাইডটা এই যে ছিদ্রটা আছে এটা দিয়ে বাইরে দ্রুত বেগে বেরিয়ে আসবে। তো এইভাবেই ফায়ার এক্সটিংগুইজারটা কাজ করে। এরপরে বেকিং পাউডার, তা বেকিং পাউডার কি? পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, স্টার্চ এদের শুষ্ক মিশ্রণ। তাহলে পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, স্টার্চ এদের শুষ্ক মিশ্রণকে বলা হয় বেকিং পাউডার হয়ে যায়। এরপরে ওই বেকিং পাউডারটা কীভাবে কাজ করে আমরা কি জানি যে বেকারি শিল্পে এই বেকিং পাউডারটা ইউজ করা হয়, কারণ ওই যে ময়দা থাকে বা বিস্কিট থাকে ওদের মধ্যে একটা জালিদার গঠন আনার জন্য, ফাঁপা করার জন্য। তো মেকানিজমটা কীভাবে কাজ করে, এই যে পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট আছে আর টার্টারিক অ্যাসিড আছে, এরা কি করে সোডিয়াম বাইকার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করবে? এবারে বুদবুদ আকারে নির্গত হবে, তার সেই জন্য ওখানে সছিদ্র আর সফট করে দেয় ওটাকে। ঠিক আছে, তাহলে এই ক্লাসে এতটাই থাক। নেক্সট ক্লাসে এই যে সিলিকনের যে বিভিন্ন যৌগ আছে এগুলো সম্পর্কে দেখব, তাহলেই গ্রুপ 14 শেষ।